আপনি এখানে দেখবেন অনেক টিএমসির নেতা হয়েছে, যেমন কেষ্টমণ্ডল মাগুর মাছ বিক্রি করত, কেউ ডেলিভারি বয়ের কাজ করত, শেখ সুফিয়ান মুরগি কাটত, শেখ এখানে ভালু শেখ আদম শেখ যারা বাগটুই গ্রামেতে 10 জন মহিলা আর শিশুকে পুড়িয়ে মারলো, সবই মুসলমান। গরিব মুসলমানদেরকে মারা কাটা হচ্ছে, জেলে ঢুকানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। সেখানে যারা ছিল, কে মুরগি কাটতো, কে তোলাবাজি করতো, কে কয়লা সাপ্লাই করতো, তারা আজকে কোটি কোটি টাকার বাড়ি, জাহাজ বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে। এখানে আছে জামাল বলে একটা আমাদের ওখানে ছিচকে মস্তান, সে 3খানা বাড়ি করেছে। সে পাড়ায় পাড়ায় ঝাড়ু বিক্রি করতো ঘুরে ঘুরে, বাংলাদেশ থেকে এসছে। আমি বলে যে ভোটের পরে হয় বাংলাদেশ যাবি, না হলে জেলে যাবি, মাঝখানে কোনো রাস্তা নাই। এরা কারের দয়ায় হয়েছে? এই টিএমসি নেতাদের দয়ায়। আর দেখুন 10 বছর আগে এরকম বহু নেতা আজকে পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমিতি হয়ে বাড়ি গাড়ি করেছে। আপনারা মনে করুন, এই ভাতার বাজারে পাশে কোথাও নসিগ্রামে কুরমুনে বাজারে বসে থাকতো, গেটে পয়সা ছিল না চা খাওয়ার, একটা বিড়ি খেত, একটা বিড়ি অর্ধেক খেয়ে নিবিয়ে কানে গুঁজে রাখতো, আরেকবার খেত। একটা চা 3 জন খেত। আর কেউ গেলে ভদ্রলোক বলছে, আরে শঙ্কর দা একটা চা খাওয়াও না, তার লোকের কাছ থেকে চেয়ে চা খেত। এখন আপনি যান, এই বাজারের দোকানে বসে থাকে, পায়ে পা উঁচু করে, আর বিড়ির জায়গায় সিগারেট খাচ্ছে, গোল গোল ধোঁয়া ছাড়ছে। পয়সা করতে গেল, আপনাকে ডাকবে, আরে শঙ্কর দা চা খেয়ে যাও, স্পেশাল চা। যে চেয়ে খেত এখন স্পেশাল চা খাওয়াচ্ছে সবাইকে। পয়সা করতে এলো। যা টিনের চালের বাড়ি ছিল, বৃষ্টি হলে বাইরে কম, ভেতরে বেশি জল পড়তো, মগ বালতি কড়াই রাখতে হতো, গোটা ঘরে ছেঁদা ছিল। সে আজকে 3 তলা সাদা নীল বাড়ি করেছে, পয়সা করতে গেল। যার মাথায় তেল জুটতো না, লাল লাল চুল এরকম উঠতো, ঢরঢরে সাইকেলে করে যেত, আওয়াজ শুনে লোকে সরে যেত, বেল বাজাতে হতো না, এরকম সাইকেল ছিল। সে এখন নতুন হিরো হোন্ডা মোটরসাইকেল কিনেছে, আপনার বাড়ির সামনে দিয়ে গেলে পিপিপ পিপিপ করে বাজায়। সেই মোটরসাইকেল কেনার পয়সা করতে গেল। যে মাথায় তেল দিতে পারতো না, এখন শ্যাম্পু দিয়ে ঘুরে বেড়াচ্ছে, চেহারা এরকম গাল ভিতরে ঢুকে যেত, পান্তা খেয়ে জীবন যেত, দুবেলা বাড়িতে হাঁড়ি চাপতো না, সে গাল এখন ফুলো ফুলো হয়ে গেছে। বাইকের পিছনে বউকে বসিয়ে নিয়ে বাজারে গিয়ে বিরিয়ানি খায়, বর্ধমান গেলে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে, টাকা করতে গেলো, এখন গাল আর চুপসে নাই, ফুলে গেছে, ক্রিম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই টাকা এলো কোত্থেকে? এই টাকা সব টাকা এই গরিবের টাকা, পঞ্চায়েতের, জেলা পরিষদের, সমিতির টাকা। এই টাকার হিসাব নিতে হবে। সিএজি বলেছে, সরকারি সংস্থা যারা রিপোর্ট নেয়, যারা এখানে আর অডিট করে সরকারি টাকার, কেন্দ্র টাকা পাঠালো, কত খরচা হলো, কোথায় হলো, হিসাব দেয়। তারা রাজ্য থেকে হিসাব চায়, তাকে হিসাব দিচ্ছে না 10 বছর ধরে। আমাদের বর্ধমান ইউনিভার্সিটি 100 কোটি টাকা লুট করেছে ওখানকার এমএলএ থেকে বাকি নেতারা। 100 কোটি টাকার হিসাব নেই, 10 বছর ধরে অডিট হয় না। কেন? সব ধরা পড়ে যাবে। আর এই হাজার হাজার কোটি টাকা মোদিজি পাঠাচ্ছেন, এখানে দিদির ভাইরা লুট করছে। আর 2,29,000 কোটি টাকার কোনো হিসাব নাই। যেই হিসাব চাইবেন, দিদিমণি চোখ মুখ পাকিয়ে রাস্তায় নেমে 2 কিলোমিটার হেঁটে নেবেন, মানবো না, মানবো না। কি মানবে না তুমি? মানবে না মানে, যদি কেজরিওয়াল মানে, যদি হেমন্ত সোরেন মানে, যদি লালু প্রসাদ মানে, মানে আপনার একদিন আসছে, সেদিনটা আপনাকে দেখতে হবে আর মানতে হবে। পয়সা চুরি করব, আবার চোখও দেখাবো, লুটপাট করব, আবার ধমকিও দেবো, এ দুটো চলতে পারে না। অনেকে চালিয়েছিল, অন্তত 8 জন মন্ত্রী সারা দেশে জেলে আছে। বিজেপির কেউ নাই, বিজেপির কোনো নেতার নামে কেস নাই। তাই আমরা বললে পুলিশ দিয়ে ঠেঙাচ্ছে, ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, পুলিশ দিয়ে কেস দিচ্ছে। কেস দিয়ে কি হবে? আমার নামে 28টা কেস আছে, এবারে আমি লিখে দিয়েছি নির্বাচন কমিশনকে, আরো 28টা কেস হবে। কিন্তু এদের মরা বেগুন গাছকে যেমন উপড়ে ফেলি, টিএমসি কে পুরো উপড়ে ফেলে বাংলার থেকে তারপরে ছাড়বো, তার আগে কোনো শান্তি নাই। বন্ধুগণ, বর্ধমানের সৎ সরল ভালো মানুষ, তাদেরকে কিছু ডাকাত দিয়ে, গুন্ডা দিয়ে চমকানো হচ্ছে। যেই গ্রামে গেলে ওকে বলে, দাদা এই তো ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভোট দিতে যাব না। আমরা কি ভোট দিতে পারবো? আমি বলে যাচ্ছি, দিলীপ ঘোষ, ভোট দিতে আপনি সকালবেলা বেরোবেন, নিজের বুথে যাবেন, নিচে ভোট স্লিপ নিয়ে যাবেন, লাইনে দাঁড়াবেন, ভোট দেবেন।
কিছু অসুবিধা হলে বলবেন, ভোটের দিন হোক ভোটের পরে হোক তার হিসাব কিন্তু আমরা নেব। সেন্ট্রাল ফোর্স থাকবে। আর জেনে রাখুন, আমি কাউকে সহজে ছেড়ে দিই না, কোনো জায়গায় গেলে সহজে ছেড়ে দিই না। এখানে আমি 1 মাসের 2 মাসের জন্য আসিনি, আমি 5 বছরের জন্য এসেছি। আমি 5 বছর আপনাদের সঙ্গে থাকবো, আর ওই গুন্ডাদের সামনে বুক চিতিয়ে থাকবো, চোখে চোখ রেখে কথা বলবো, দেখে নেবো কে কত দুধ খেয়েছে মায়ের। সেই জন্য ভাতার আর মন্তেশ্বরকে গুন্ডাদের তীর্থক্ষেত্র করেছে। যারা সমাজ বিরোধী ছিঁচকে চোর ছিল তারা আজকে নেতা হয়েছে, আর একে তাকে চমকে বেড়ায়, যখন তখন মারতে যায়, ভয় দেখায়, বাজারে বেরোলে দোকানদারকে চমকে যাচ্ছে। এটা চলতে দেবো না। আমিও দুর্গা খড়গপুরেতে রেল মাফিয়াদের সঙ্গে লড়েছি, বালু মাফিয়া, গরু মাফিয়া, সবার সঙ্গে লড়াই করে খড়গপুরকে ঠান্ডা করেছি। কারো হিম্মত নেই কারো 2 টাকা চাঁদা নিয়ে নেয় কারো কাছ থেকে। আমি এখানকার ব্যবসায়ী ভাইদের বলতে চাই, আজ হোক কাল হোক, আপনাদের কাছ থেকে জোর করে চাঁদা তুলছে যারা, তাদেরকে আমরা ঠান্ডা করব। যারা এখানে সবজি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়, যারা এখানে ধান বিক্রি করতে হলে তোলাবাজি করে, সবার হিসাব বুঝে নেব আমি। আমাদের বর্ধমান জেলার দুদিকে 2টো নদী আছে, একদিকে দামোদর, একদিকে অজয়। সে নদীর বালিকে লুট করে শেষ করে নিল, খেয়ে নিল। হাজার হাজার ট্রাক্টর রোজ বালি উঠছে, বেশিরভাগই অবৈধ। রাজ্য সরকার যদি টেন্ডার দেয়, লিজ দেয় এবং ট্যাক্স পায় তো খুব ভালো কথা, যে টেন্ডার নেবে সে বালি নেবে, বিক্রি করবে। কিন্তু বৈধ চাইতে অবৈধ বালি খাদান বেশি আছে। হাজার হাজার ট্রাক বালি চলে যাচ্ছে জেলার বাইরে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজ ইনকাম হচ্ছে সেখান থেকে। রাস্তা ভেঙে যাচ্ছে। আমি কালকে গেছিলাম সিল্লাঘাট, ওখানে বাজারে রোড শো করতে রাত্রের বেলা। আমি হাত দেখাচ্ছি, লোকে ভয়ে চুপ করে আছে, কারণ হাজার হাজার ট্রাক ঢুকছে, বালি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে বম বন্দুক নিয়ে, ভয়ে কথা বলে না কেউ। তাই সন্ধ্যাবেলা আমি রোড শো করেছিলাম, দেখতে গেছিলাম কি পরিস্থিতি। এরকম জায়গায় জায়গায় ঘাট হয়েছে অবৈধভাবে, আর হাজার হাজার ট্রাক আর কোটি কোটি টাকা তোলা হচ্ছে ওখান থেকে। আমরা বলছি যারা অবৈধ ব্যবসা করছেন অবশ্যই করুন, কোনো আপত্তি নেই, কিন্তু এই যে অবৈধ ব্যবসা যারা করছে এবং সেই টাকা দিয়ে টিএমসি সেবা করছে, সাধারণ মানুষকে চমকাচ্ছে, বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা সহজে ছাড়বো না। প্রত্যেকটার হিসাব নেব। এই সমস্ত বালি মাফিয়া, কয়লা মাফিয়া, পাথর মাফিয়া এবং গরু পাচারকারীর যারা টাকা তোলে, সেই প্রত্যেকটি লোককে আমরা হিসাব বুঝিয়ে দেব। বুঝিয়েছি, আগামী দিনে বোঝাবো। যান উত্তরপ্রদেশে, যান বিহারে, যেখানে সবচেয়ে বেশি মাফিয়া রাজ ছিল। আজ কোন মাফিয়া আছে রাস্তায় দাঁড়িয়ে কেউ চমকাতে পারবে? কোন দোকানদার কাছ থেকে 1 পয়সা চাঁদা নিতে পারবে? সম্ভব নয়। মোদীজি কি বলেছেন, যোগীজি কি বলেছেন? উল্টা টাঙিয়ে দিয়ে সোজা করে দেব। আমাদের কালকেও বলে গেছেন অমিত শাহ পরশুদিন, जो भ्रष्टाचारी अत्याचारी है उसको उल्टा टांग के सीधा करेंगे। পা উপর দিকে হবে, মাথা নিচে হবে, কেউ পার পাবে না। সেজন্য যে কদিন আছেন একটু শান্তিতে থাকুন। যদি মনে করেছেন 13 তারিখ গুন্ডামি করবেন, দিলীপ ঘোষও রাস্তায় থাকবে, দেখা হবে, রাস্তায় দেখা হবে, বুথে দেখা হবে, 13 তারিখের পরে দেখা হবে, 4 তারিখের পরেও দেখা হবে, হিসাব হবে। হিসাব কিন্তু ভুলছি না আমরা। সেই জন্য যদি শান্তিতে থাকতে চান, বর্ধমানের মানুষকে শান্তিতে রাখুন, সীমার বাইরে যাবেন না, আইন হাতে নেবেন না। এখানে শুনলাম বিডিও সাহেব খুবই বাফাদার টিএমসির জন্য, ঝান্ডা বাঁধলেই খুলে নিয়ে যাচ্ছেন। আচ্ছা দেখুন, চাকরি করছেন সরকারি ভদ্রলোকের বাড়ির ছেলে, এই ছোট লোকদের সেবা করবেন না, চোর চামচা বেলচাদের পার্টি বেঁধিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আজ হোক কাল হোক বিজেপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু এই লাল খাতা বার করে সব হিসাব দেখবো, চিত্রগুপ্তের পুঁথির মতো। কে কত খেয়েছে, কে কত দিয়েছে, কে কত চোখ দেখিয়েছে ভুলছি না। আমিও 10 বছর ধরে লড়াই করছি, মার খেয়েছি, গাড়ি ভেঙেছে, দিলীপ ঘোষকে দমিয়ে দিতে পারেনি। যেখানে ঢুকতে দেবে না বলেছে সেখানে ঢুকছি। এখনো গেলে কোথাও কোথাও, আজকে সকালে মর্নিং ওয়াকে স্টেশনে গেছি, কিছু লোক ঘেউ ঘেউ করছে জয় বাংলা জয় বাংলা। আমি বলছি ভাই 4 তারিখ করে বাংলাদেশেই পাঠিয়ে দেবো, পেছনে মেরে পাঠিয়ে দেবো, কেউ আটকাতে পারবে না। সেজন্য সাবধান হয়ে যাও, ভদ্র হয়ে যাও। আমরা ভদ্রলোক, ভদ্রভাবে থাকি, ভদ্রলোকের মতো ব্যবহার করি,
কিন্তু অভদ্র হলে তাকে কি করে ভদ্র করতে আমরা জানি। রাজ্যে রাজ্যের হিসাব নিয়ে নাও। এই সিপিএম এর লোকেরা অনেক উৎপাত করেছে, ত্রিপুরাতে বহু লোককে মেরেছে, এখানেও মেরেছে। আজকে কোথায় সিপিএম? শেকড় বাকড় নাই, নমিনেশন করার লোক পাওয়া যায় না, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণ এই বর্ধমান, মেদিনীপুর কি অত্যাচার করেছে। আমি সেই মেদিনীপুরের লোক যেখানে সিপিএম এর অত্যাচার। আপনাদের এখানে দুর্গাপুর পার হলে যেখানে খুঁড়বেন কয়লা বেরোয়, আর মেদিনীপুরে কেশপুর থেকে আরম্ভ করে মোহনপুর যেখানে খুঁড়বেন হাড়গোড় বেরোয়, হাড় বেরোয়। এত লোককে মেরে পুঁতেছে, আজ কোথাও নাই, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোথাও নেই। মানুষ জবাব দিয়েছে। তাই সাধারণ মানুষ গণতন্ত্রে জবাব দেয়। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি। এই জবাব চলতেই থাকবে, চলতেই থাকবে। যতদিন অত্যাচার ততদিন প্রতিরোধ, প্রতিবাদ, ততদিন দরকার হলে প্রতিশোধ আমরা নেব, কিন্তু জবাব বন্ধ করব না। তা আমাদের সভা করার একটাই উদ্দেশ্য, বর্ধমানের লোকের উপরে বারবার অত্যাচার হয়। তাই প্রধানমন্ত্রী সভা করতে এসছেন, তাই অমিত শাহ সভা করতে এসছেন। উদ্দেশ্য একটাই, বুঝিয়ে দেওয়া যে আমরা কিন্তু এই অত্যাচার সহ্য করব না। অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত তারা জেলে না যাচ্ছে। এই অভিযান চলবে। তাই ভারতীয় জনতা পার্টি ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে আছে। সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি। তাই আমরা কোর্টে গেছি। শিক্ষায় চাকরি বিক্রি করেছে যারা, তার বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নিয়েছে। যারা হিংসা করেছে তার বিরুদ্ধে কোর্ট ব্যবস্থা নিয়েছে। বালি চোর, কয়লা চোর, গরু চোর সব তদন্ত চলছে। তাই কেষ্টমণ্ডলের মতো জেলে আছে লোকেরা। যত ধরনের অত্যাচার মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি হয়েছে তার তদন্ত চলছে। প্রত্যেক দিন নূতন নূতন তদন্ত হচ্ছে, নূতন নূতন দুর্নীতি বেরোচ্ছে, নূতন নূতন লোকেরা জেলে যাচ্ছে। নাহলে এতদিন যারা ভোট পেয়ে জিতে এসছে, আমাদেরকে চমকেছে, বলেছে লোক আমাদের সাপোর্ট করেছে, তারা আজকে কি করছে সাপোর্ট নিয়ে? সন্দেশখালীর মহিলাদের কথা শুনলেন। সন্দেশখালী শুধু নয়, আপনার কুচবিহারের সিতাই থেকে 24 পরগনার সন্দেশখালী, পুরুলিয়া থেকে আরম্ভ করে আলিপুরদুয়ার, সব জায়গায় সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। সব জায়গায় পুকুরের টাকা, নদীর টাকা, বাঁধের টাকা, 100 দিনের কাজের টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, ড্রেনের টাকা, স্কুল তৈরির টাকা লুট হচ্ছে। আমাদের এখানকার নেতারা বলেন দেশ তো উন্নত হয়েছে, মোদিজি বাড়িয়েছেন, কিন্তু গরিবকে গরিব করেছেন, বড় লোককে বড় লোক করেছেন। আরে 25 কোটি গরিবকে আমরা গরিব সীমার উপরে তুলেছি, এটা মোদিজি করেছেন। বাড়ি ঘর, শৌচালয়, গ্যাস দিয়েছেন। আর তোমরা কেবল তোমাদের নেতাদের বড় লোক করেছো। আজকে টিএমসির নেতা, সে পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, এমএলএ, জেলা পরিষদ যাই হোক, আপনি যদি বাজারে যান, বাড়ি দেখেন, বুঝে যাবেন নতুন বাড়ি চকচক করছে, টিএমসির নেতার বাড়ি। বলতে হবে না কার বাড়ি, এটা কোনো না কোনো টিএমসির নেতার বাড়ি হবে। কারণ এই যে তোলাবাজি আর কাটমানি, এটা কেবল ওরাই পেয়েছে। তাই পশ্চিমবাংলা যদি উন্নতি হয়ে থাকে, টিএমসির নেতাদের হয়েছে, এমএলএ, এমপি, পঞ্চায়েতদের হয়েছে, আর কারো উন্নতি হয়নি। তো এই বৈষম্য কে তৈরি করেছে? পশ্চিমবাংলায় সমস্ত সুবিধা টিএমসির নেতারা পাবেন, এমএলএ, এমপি, পঞ্চায়েতরা পাবেন। আজকে পাশে একটা গ্রাম আছে মানকরের কাছে, শুনলাম ওখানে জল গেছে, প্রথম জলের পাইপ টিএমসি নেতাদের বাড়ির সামনে গেছে। সেরেঙ্গা গ্রাম, আমাকে একজন বলে পাঠালে আপনি দেখে যান। তো আজকে আপনাদের অনেক গ্রামেতে পাইপ ফোড়া হচ্ছে, জলের জল যাবে বলে, খাওয়ার জল। 3 বছর আগে নরেন্দ্র মোদী এর জন্য টাকা পাঠিয়েছেন, জল জীবন মিশনে। সমস্ত গ্রামে, সমস্ত বাড়িতে খাওয়ার জল যাবে। গুজরাটে 100% বাড়িতে হয়ে গেছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রতে 80%, 90% বাড়িতে জল পৌঁছে গেছে। পশ্চিমবাংলায় 30%, 35% বাড়িতে জল পৌঁছেছে। আর এখন 3 বছর ধরে সেই হাজার হাজার কোটি টাকা ফেলে রাখা হয়েছে, তার সুদ হচ্ছে 600 কোটি টাকা। সে সুদ কে খেয়েছে? সেটাও টিএমসি খেয়েছে, তার অফিসাররা, নেতারা খেয়েছে। এখন নির্বাচন এসছে, আমরা বলছি যে টাকা কোথায় গেল? তাই গ্রামে গ্রামে রাস্তা খোঁড়া হচ্ছে, সমস্ত রাস্তা খুঁড়ে দিয়েছে গ্রামের। আমরা ঢুকতে পারছি না, কারণ পাইপ আসবে, জল আসবে। কে টাকা দিয়েছে? মোদিজি, আর নাম হচ্ছে দিদির। তো 3 বছর ফেলে রেখে সেই টাকা সুদ খেয়ে আর এখন জল দেওয়ার কথা হচ্ছে। কেন পশ্চিমবাংলা পিছিয়ে আছে? বাংলার মানুষ কেন ভালো রাস্তাঘাট পাবে না? কেন ঠিক সময় বিদ্যুৎ পাবে না?
কেন বাড়ি বাড়ি জল পাবে না? কেন পাকা রাস্তা পাবে না? এখনো গ্রামের দিকে গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না। আজকে একটা গ্রামে আমাকে ঢুকিয়ে দিল, মানে কেন ঢুকালে এখানে ভাই? গাড়ি যেতে পারছে না, লাফাচ্ছে। বলছে আপনি দেখে যান কেমন রাস্তায় কিভাবে আমরা আছি। তো বর্ধমানের এই ভাতার এই মন্তেশ্বরে এত গ্রাম এত বছর ধরে কেন রাস্তা হয়নি? কেন কাঁচা রাস্তা? কেন জল জমে আছে? কালকে একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। এই পরিস্থিতি কেন? কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে সে টাকা যাচ্ছে কোথায়? তার হিসাব দেবেন না? হিসাব চাইলে আন্দোলন করবেন, লড়াই করবেন, এটা বেশি দিন চলতে পারে না। তাই বন্ধুগণ, এবারের নির্বাচন বিজেপি সরকার গড়বে। এখানে আমরা জিতি বা হারি, মমতা ব্যানার্জি কিছু যাবে না, তিনি সরকারে থাকবেন। হ্যাঁ, 22টা আছে, আমরা চাইছি 14-15টার মধ্যে নামিয়ে নিয়ে আসতে। কারণ গতবারে 12টা সিট আমরা ছিনিয়ে নিয়েছি, 2 থেকে 18, ওরা হয়েছিল 34 থেকে 22। এবার গতবারেও দিদি বলেছিলেন মোদি হটাও দেশ বাঁচাও, কি হলো? নিজেরা হটে গেল। সারা দেশ থেকে নেতাদের ডেকে নিয়ে এসে ব্রিগেডে সভা করে হাত তুলে বলেছিলেন মোদি হটাও দেশ বাঁচাও। সবাইকে বাড়িতে রেখে মাছ ভাত খাইয়েছিলেন। যারা এসেছিল তারা অনেকে হেরে গেছে, পার্লামেন্টে যেতে পারেনি। অনেক পার্টি জিরো হয়ে গেছে, সিপিএমের মতো কিছু করতে পারেনি। এবার তাই আর কাউকে ডাকেননি নয়, ডেকেছিলেন, কেউ আসেনি। দিদির বাড়ি গেছো তো চাল চুলো সব যাবে, হেরে ভূত হয়ে যাবে, পার্টি উঠে যাবে। তাই কেউ আর দিদির সঙ্গে নাই। উনি পাটনা গেলেন, লখনৌ গেলেন, গোয়া গেলেন, মুম্বাই গেলেন, চেন্নাই গিয়ে ইডলি খেয়ে এলেন, তাও কিন্তু কেউ কিছু করলো না। সব বলে দিদি আপনার সঙ্গে আমরা থাকবো না, আপনার সাদা শাড়ি কালো হয়ে গেছে দুর্নীতিতে, হাওয়াই চটি দেখিয়ে দেখিয়ে ভোট নিয়েছেন, কেউ বিশ্বাস করে না আর। তাই আমাদের গায়ে কালি লেগে যাবে, আমরা যাব না। দিদি একা লড়ছেন। এই বর্ধমান জেলায় পড়ে আছেন পিসি ভাইপো, দুর্গাপুরে একটা হেলিকপ্টার রেখেছেন, রোজ এদিকে যাচ্ছেন, ওদিক যাচ্ছেন, সেদিক যাচ্ছেন জেতার জন্য। বর্ধমানের লোক কি আর টিএমসি কে ভোট দেবে? কি ভোট দেবেন আপনারা? দেবেন টিএমসি কে? শুনলেন তো সন্দেশ খালি। ওরা ভেবেছিল সমুদ্রের মধ্যে দ্বীপে আছে, কেউ জানতে পারবে না। কিন্তু সন্দেশ খালির মায়েরা যে আন্দোলন করেছেন, ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে আর চপ্পল নিয়ে, ওদের নেতাদের বাড়ি থেকে টেনে টেনে নিয়ে চৌরাস্তায় পিটিয়েছে। ভাই কেন? এত বছর রাজনীতিতে জিতলে, পঞ্চায়েত ভোট লুট করে প্রধান হয়ে গেলে, আজ মহিলারা কেন কলার ধরে টানছে? তার কারণ তোমরা মানুষের সঙ্গে ঠিক ব্যবহার করনি, মানুষের অধিকারকে লুট করেছ। তাই আজকে মানুষ বাধ্য হয়েছে। পুরুষরা গেলে রাত্রেবেলা গাড়ি আসছে থানার থেকে, তুলে নিয়ে থানায় ঢুকিয়ে দিচ্ছে, গাছে বেঁধে পেটাচ্ছে, নেতারাও পেটাচ্ছে, পুলিশও পেটাচ্ছে, পুরুষরা ঘর ছাড়া। সেই সুযোগে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে ভোগ করা হচ্ছে রাতভর নিজের পার্টি অফিসে। পার্টি অফিসটাকে এই জন্য হয়েছে পাড়ার মহিলাদের সম্ভ্রমহানি করা হবে, মৌজ মস্তি ফুর্তি করা হবে। সহ্যের সীমা পার হয়ে গেছে, তাই মহিলারা রাস্তায় বেরিয়েছেন। খুব গরিব, সাধারণ আদিবাসী ভূমিজ সেই পরিবারের মহিলারা আজকে আন্দোলন করেছেন। কোনো নেতা ছিল না। সেই মহিলাদের আন্দোলন বাংলার বাইরে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, আজকে চিৎকার হচ্ছে। আর তারা গিয়ে আজকে সারা রাজ্যে রাজ্যে ভাষণ দিয়ে ওখানকার পরিস্থিতি বলতে চাইছেন। তাই সেই জঙ্গল থেকে, সেই সুন্দরবন থেকে আওয়াজ উঠেছে পরিবর্তনে। সেই ঢেউ এখানেও আছড়ে পড়েছে। সে যেন ঘাবড়াবেন না। অত্যাচারীরা সবসময় ভয় দেখায়, চোখ দেখায়, পুলিশের ভয় দেখায়, কিন্তু বন্ধুগণ তাতে ভয় পেয়ে গেলে আপনার ভবিষ্যৎ, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনার ছেলেমেয়ে চাকরি পাবে না, এরকম টাকা দিয়ে অন্য কেউ চাকরি নিয়ে নেবে। আপনার বাড়ির সামনে কখনো খাওয়ার জল আসবে না, রাস্তা পাকা হবে না, আপনি কখনো ধানের দাম পুরো পাবেন না, আপনি জল সময়ে পাবেন না। আপনাকে এইভাবে থাকতে হবে। গরু পাচার হবে, কয়লা পাচার হবে, বালি পাচার হবে, আর প্রতিবাদ করলে জেলে যেতে হবে। তাই এই সময়, ঠিক সময় এটা। নরেন্দ্র মোদী মাথার উপরে আছেন, সারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। যত জায়গায়, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গৌহাটি, যেখানে বোমা বিস্ফোরণ হতো সব বন্ধ হয়েছে, যেখানে উগ্রপন্থী ক্রিয়াকলাপ হতো সব বন্ধ হয়েছে। কোনো বোমা নয়, কোনো মাইন্স নয়, কোনো বিস্ফোরক নয়। এমনকি জম্মু কাশ্মীরে একটা ঢিলও কেউ ছুঁড়তে পারে না। 5-10 বছরের মধ্যে সব ঠান্ডা হয়ে গেছে। কি করে সম্ভব হয়েছে? আপনারা খালি পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন বলে। এই যে বোতামটা ইভিএমের, এটা খুব শক্তিশালী হয়। সেজন্য আপনার হাতে সুযোগ আছে। আপনারা এবার আর একবার সেই পদ্ম ফুলে
ছাপ দিয়ে টিপ দিয়ে মোদিজিকে আরেকবার প্রধানমন্ত্রী করুন।